আজ শুক্রবার, মিথি আজ কাজে যায়নি। হিয়া বাড়িতে গিয়েছে। রিধিটা সেই সকাল থেকেই হাওয়া। ফিজা কিছুটা সময় আগেই ফিরেছে বাসায়। মিথির মাথা ধরেছে সকাল থেকেই। শরীর অসুস্থ লাগে ইদানিং। প্রেগন্যান্সির প্রথম দিকে ওকে কম সমস্যায় পড়তে হলেও এখন দিনকে দিন বেশি সমস্যায় পড়তে হচ্ছে যেন। মিথির খিদেও পেয়েছে। এখন বিকাল, দুপুরে খাওয়াও হয়নি ওর। রান্না তেমন কিছুই করা হয়নি। সবাই সকালে নাস্তা সেরেই যে যেভাবে বেরিয়ে গিয়েছিল। ফিজারও খিদে পেয়েছিল, অথচ রান্নাঘরে গিয়ে হতাশ হয়ে শুধালো, কিছু খাসনি? রান্না তো হয়নি আজ মিথি। মিথি উঠল, বলল, হ্যাঁ, অলস হয়ে গিয়েছি ফিজা আপু, এই জন্য খিদে নিয়েও আর রান্না করতে ইচ্ছে হলো না। তোমার নিশ্চয় অনেক খিদে পেয়েছে, একটু চাল ধুয়ে নিই, কি বলিস? মিথি মাথা নাড়ালো, বলল, আমি তরকারি কেটে দিচ্ছি তাহলে। তারপর দুজনে কাজে লেগে পড়ল। ফিজা পাতিলে চাল বসালো চুলা জ্বালিয়ে। অতঃপর মিথিকে বলল, আজ তো শুক্রবার, ছাদে তো অনেক কাপড় শুকাতে দিয়েছিলাম সবাই। সন্ধ্যা হয়ে আসছে সম্ভবত। মিথি জানালা দিয়ে বাইরে তাকালো। অন্ধকার হয়ে আসবে একটু পর। রিধি, মিথি, ফিজা সবাই আজ কাপড় শুকাতে দিয়েছিল, অথচ আনা হয়নি। অতঃপর ফিজা নিজেই ধীর পায়ে ছাদে গেল শুকাতে দেওয়া কাপড় আনতে। বলে গেল খুব তাড়াতাড়ি ফিরবে কাপড় নিয়ে। মিথি যেন 2 কাপ চাও করে ততক্ষণে। অথচ মিথি তরকারির কাটা শেষ করলো, ওগুলো ধুয়ে রাখলো, ভাত চামচ দিয়ে নাড়িয়ে হয়ে এসেছে কিনা তাও চেক করলো। চাও বানালো, কিন্তু ফিজার আসার নাম নেই। মিথি ক্লান্ত হয়ে তাকিয়ে থাকে। ভাত হয়ে আসতেই ভাতের মাড়ও ফেলে। অতঃপর ফিজা আসছে না কেন তা দেখতে পা বাড়ালো ছাদের উদ্দেশ্যে। ক্লান্ত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখা হলো সেই ভদ্র মহিলাটার সাথে, যার সাথে কথা হয়েছিল। মিথি প্রথমেই একটা হাসি উপহার দিলেও ভদ্র মহিলা বোধহয় সন্তুষ্ট হলেন না। তাকিয়ে বলেন, কি অবস্থা, ভালো আছো তো? মিথি হেসে উত্তর করলো, এই তো আন্টি, আপনি? ভদ্র মহিলা ভুরু বাঁকিয়ে শুধালেন, ভালো আছি তো। তুমি যাও নাই আজ? কোথায় জানি যাও না প্রতিদিন? হসপিটালে যাই আন্টি। এতটুকু পর্যন্ত ভদ্র মহিলা সাধারণ কথাবার্তা চালালেও এবার নিজের তীব্র কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো, তো শ্বশুরবাড়ির লোকেরা খোঁজখবর নেয় না তোমার? মিথি প্রথমে বোধহয় বুঝলো, তারপর মাথা তুলে শুধালো, জি। ভদ্রমহিলা এবারও বাঁকা স্বরে জানালেন, স্বামী শ্বশুর শাশুড়ি খোঁজ নেয় না? কখনো তো দেখলাম না এসে খবর নিতে। তার উপরে কিছু হবে, খোঁজ নেওয়া তো উচিত, তাই না? নাকি সম্পর্ক নেই শ্বশুরবাড়ির সাথে? মিথি ছোট্ট শ্বাস ফেলল। ওই একই ঘটনা এখানেও যে বলাবলি হবে বা তাকে শুনতে হবে, এমনটা তার মনে আগে থেকেই ছিল। আমাদের সমাজই এমন, কারোর দুঃখ লাঘব করতে পারুক বা না পারুক, দুঃখ নিয়ে মানুষের সীমাহীন আগ্রহ, কৌতূহল। মিথি হাসলো, একটা মিথ্যা বলে ফেলল, নেয় খোঁজ খবর। ভদ্রমহিলা বিশ্বাস করলেন না, উল্টো মুখ ভার করে জানালেন, মিথ্যা বলতেছো জানি, আমরা এইসব এমনিই বুঝে যাই, বুঝছো? তোমার যে তোমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো না, আমি তা নিশ্চিত। মিথি এবার হেসে ফেলল, বলল, ও। ভদ্রমহিলা আগ্রহ বোধহয় দমল না, আবারও খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করলো, তো সমস্যা কি হয়েছিল? ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি স্বামীর সাথে? না। তো এই অবস্থায় শ্বশুরবাড়ি থেকে চলে আসছো কেন? ভালো না শ্বশুরবাড়ির লোক? বাচ্চা কাচ্চা হইলে এমনিই ভালো হইয়া যাইব দেখিও। আর অবশ্য তুমি আজকালকার মাইয়া মানুষ, আজকালকার মেয়েদের আবার ধৈর্য কম। স্বামীর 2-4 কথাও সহ্য করতে পারে না, অথচ মুখে মুখে তর্ক ঠিকই করতে পারে। মিথি তপ্ত শ্বাস ফেলল, শুধালো, বোধ হয়। অথচ আমাদের সময় আমাদের সময় স্বামী যদি বউকে মেরে নদীতে ফেলেও দিত, কেউ টু শব্দটাও করতো না। খুব ভালো কথা, মেরে ফেলা অবধি কি মিথির অপেক্ষা করা উচিত ছিল? অবশ্য মিথি অপেক্ষা করতো। প্রশ্নটা যদি শুধু ওর নিজের জীবন নিয়ে হতো, মিথি আজীবন পড়ে থাকতো। কিন্তু প্রশ্নটা যখন তার সন্তানের জীবন নিয়েও, তখন কি অপেক্ষা করা উচিত ছিল? কি হতো অপেক্ষা করে? তার সন্তানকে পেত, নাকি সুখ পেত,
নাকি আদ্র কোনো সময় ভালো হতো? মিথি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, উত্তর করলো, আমার একটু কাজ আছে ওপরে আন্টি, যাই। যাও যাও, কি আর করবা, স্বামীর ঘর ছাইরে আসছো, এখন এভাবে কষ্ট করেও তো কাটতে হবে জীবনটা, তাই না? আজকালকার মেয়েরা স্বাধীনতা চায়, স্বাধীনতা চাইতে চাইতে স্বামীর ঘর ছাইরা চলে আসে, অথচ আসার পর ওরা কি স্বাধীনতা পায় উপরওয়ালাই জানে। মিথি আর একটুও দাঁড়ালো না, উত্তর করলও না বিনিময়ে। ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে ওপরে গেল। ছাদের এক পাশে ফিজা দাঁড়িয়ে আছে, বিপরীত পাশের ছাদটাই আইমান দাঁড়িয়ে আছে। তার একটু পাশেই হিমেল, ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে ফিজাকে কিছু বলছে। সম্ভবত আইমান আর ফিজার ঝগড়া চলছে এবং দুজনের ঝগড়ায় হিমেল এদের বিচারক সেজেছে। মিথি তাকালো একবার ফিজার দিকে, হাতে কাপড় নেই। এতটা সময় বোধহয় আইমান আর হিমেলির সাথেই কথা বলছে। মিথি ছোট নিঃশ্বাস ফেলে দড়িতে থাকা কাপড়গুলো নিতে লাগলো। ফিজা এসে তখনই শুধালো, তুই আসতে গেলি কেন মিথি? আমি আনতাম তো, এতটুকু সিঁড়ি বেয়ে ওপরে ওঠার কোনো দরকার ছিল? হিমেল তাকালো সরু চোখে মিথির দিকে। এই মেয়েটার দৈনন্দিন জীবনের রুটিন মোটামুটি হিমেলের মুখস্থ হয়ে গেছে। সকাল কয়টায় বাসায় থেকে যাচ্ছে, কয়টায় বাসায় ফিরছে, কয়টায় রিক্সা পাচ্ছে, সবই অবলোকন করা অভ্যাস হয়ে গিয়েছে। সকাল থেকে সন্ধ্যা, কখনো বা রাত অবধি কাজ থেকে এসে এই মেয়ে আবার এইসব কাজ করতে ইচ্ছে হয়। এই অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠাই বা কি দরকার ছিল এই মেয়ের? হিমেলের বোধহয় চাপা রাগ জন্মালো, অথচ মিথির প্রতি ওর এই অধিকার নেই। আর যদি হিমেলের অধিকার থাকতো তাহলে হয়তো মিথির জীবনটাও অন্যরকম হতো, অন্যরকম করে গড়ে দিত। কথা না শুনলে গালে থাপ্পড় বসিয়ে হলেও মিথিকে শাসাতো। হিমেল চাপা শ্বাস ফেলে মিথি জানালো, অনেকটা সময় হলো, তুমি আসছিলে না দেখেই তো এলাম আপু। ফিজাও কাপড় তুলতে তুলতে বলল, আমিও তুলি কাপড়, তুই দাঁড়া। তুমি কথা বলো না। আমি পারবো আপু। হিমেলের চাপা রাগটা এবারে প্রকাশ পেল। অন্যদিকে ফিরে বিড়বিড় করে শুধালো, সব পারবে, কারো সাহায্য নিলেই সমস্যা। আইমান স্পষ্ট শুনল, মিথিও যে শোনেও শোনেনি এমন নয়। আইমানই হিমেলের দিকে চেয়ে বলে উঠল, এমন করস কেন রে? মিথি, ফিজা তো তোমার সুবিধার জন্যই বলছে। দাঁড়াও, ফিজা নিতে পারবে তো? শেষের কথাগুলো আইমান মিথিকেই বলল। মিথি হাসলো, জানালো, আমিও কিছু নিচ্ছি আপু। কথা শেষ করে কিছু নিতে এই আর কি। আমি তো বলিনি আপুর সাহায্য নিব। আইমান মাথা নাড়ালো, হিমেলের দিকে ঘুরে বলল, ও কি বলছে, সাহায্য নিবে না? তুমি ওকে শুধু শুধুই কথা শোনালে। হিমেল ভুরু কুঁচকে বলল, তোরে ওর হয়ে কথা বলতে বলছি? ওকে চিনি না আমি? তুই তো আরো অনেককেই চিনিস। কারোর প্রতি এমন রাগ ক্ষোভ তো প্রকাশ করিস না। বেচারি মিথি কি করেছে? ওর প্রতি রাগ ক্ষোভ প্রকাশ করেছি তোকে কে বলছে? তো কি প্রকাশ করছিস এইসব? হিমেল রেগে তাকালো। একেই নিজের ঝামেলা হিমেল মেটাতে এসেছে, এটাই তো অনেক। এখন ওর বিপরীতে কথা বলছে। আইমান ফিরে গেল, মিথির দিকে চেয়ে বলল, তো মিথি, পড়ালেখা কেমন চলছে তোমার? এই সপ্তাহে তো হয়তো ভর্তি পরীক্ষা আছে, তাই না? হ্যাঁ ভাইয়া। প্রিপারেশন কেমন নিচ্ছ? পড়ালেখা তো খুব একটা হয়ে ওঠে না, বলতে গেলে অন্যদের থেকে আমি অনেক পিছিয়ে আছি। তবুও দেখা যাক ভাগ্যে কি লেখা থাকে। হিমেল এই পর্যায়ে আবারও গম্ভীর স্বরে বলল, পড়ালেখা না করে সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে ভাগ্যের অজুহাত দিতেই হয়। মিথি তাকালো, বলল, পড়ালেখা জীবনের আহামরি কিছু হিমেল ভাই। জীবনে ভাগ্য ভালো হলে সব ভালো হয়, ভাগ্য খারাপ হলে সবটাই খারাপ হয়। ভালো কথা। তো ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ালেখা কি ছেড়ে দিয়েছেন মিথি? সারাদিন দেখি শুধু এ কাজ ও কাজে ব্যস্ত থাকেন। এইচএসসি পাশ করেই কি পড়ালেখার শখ মিটে গেছে? হিমেলের খোঁচা দেওয়া কথা শুনে মিথি তাকিয়ে থাকলো, তাচ্ছিল্য নিয়ে হেসে জানালো, যেখানে জীবন বাঁচারই শখ নেই, আর সেখানে পড়ালেখার শখ আর কতই বা থাকবে বলুন? আর হ্যাঁ, আপনাদের মতো ঝকঝকে চকচকে জীবন হলে
আমিও খুব করে জীবনের সব শখ মিটিয়ে নিতাম, পড়ালেখা করতাম। এখন আর ইচ্ছে আসে না, শখও হয় না জীবন নিয়ে। হিমেল চুপচাপ শুনলো, মনে মনে আওড়ালো, সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করার ইচ্ছে আসে। কাপড় ধুয়ে সিঁড়ি বেয়ে শুকাতে দিতে পারিস, আবার কাপড় আনতে ছাদে আসতে পারিস, অথচ পড়ালেখার ইচ্ছে আসে না। মনে মনে এসব বলেও মুখে বলল গম্ভীর স্বরে, মিথি, জীবন কারোর জন্য থেমে থাকে না। তবে তুই যেতটুকুতে থামাতে চাস, জীবন তো ওইটুকু অবধি পৌঁছাবে, তাই না? নিজের থেকেও ইচ্ছে রাখতে হয়। জীবনে ঝকঝকে চকচকে না হলে জীবন কি শেষ হয়ে যায়? লাইফে কোনো একটা আঘাত ফেলেই থেমে যেতে হয় না, আঘাত মোকাবিলা করে আবারও অনেক দূর ছুটে যেতে হয়। মিথি তাকিয়ে থাকলো। হিমেল ততক্ষণে পা বাড়িয়েছে পেছনে, পিছু পিছু আইমানও গেল। যেতে যেতে হিমেলকে শুধালো, এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? ও এমনিতেই একটা বড়সড় আঘাত পেয়েছে জীবনে, ওই আঘাতটা কাটিয়ে উঠতেই তো সময় লাগছে। তার মধ্যে এইগুলো বলা কি উচিত ছিল? হিমেল শুধু রাগ গম্ভীর আওয়াজে জানালো, উচিত হলো, কারণ ও নিজের ভালো কখনোই বুঝতে পারে না, সবসময় ভুল কিছুকেই চুজ করে বসে। ডক্টর ফারজিন আদ্রর সমবয়সী এক বান্ধবী, ওদেরই এক বন্ধুর আজ বিয়ে। খুব বড়সড় এই বিয়ের অনুষ্ঠানে আদ্র আর ফারজিন দুইজনই ইনভাইটেশন পেয়েছিল এবং দুইজনই উপস্থিত হলো। অতঃপর ওদের সমবয়সী অনেক বন্ধুকেই ওখানে দেখে একে অপরের সাথে কথা বললো, গল্প করলো, আড্ডা হলো। ফারজিন আড্ডা শেষে এক পর্যায়ে আদ্রকে বলল, তোর সেই দিনের কাণ্ডটা কিন্তু আমার এখনো মনে আছে আদ্র, খানায় করেছিস, অথচ মেয়েটা কত ভালো। কে? ফারজিন হেসে বলল, মিথি। মিথি মেয়েটা কত ভালো। ফের আবারও বোঝানোর ন্যায় বলল, এই অবস্থায় মিথিকে কাজ করতে দিচ্ছিস কেন আদ্র? বাচ্চাটাকে এত অবহেলার সাথেই বা দেখছিস কেন? প্রত্যেকটা পুরুষের বাবা হওয়ার স্বপ্ন থাকে আদ্র। আজ ছোট করে বলল, হুম। আদ্র ছোট করে বলল, হুম। ফারজিন উঠে যেতে যেতে বলল, মিথির খেয়াল রাখিস, মেয়েটা এত কষ্ট করে এই অবস্থায়। অবশ্য ওর জার্নিটা আমি রেসপেক্ট করি। আদ্র কপাল কুঁচকে বলল, তুই মিথিকে কয়দিন চিনিস? ওর প্রতি তোর এত কনসার্ন কেন? ফারজিন আবারও বিরক্ত হলো আদ্রর কথায়, বলল, এই তো বেশ কয়েকদিনই তো দেখছি আমি মেয়েটাকে। তোর মতো ছেলের কপালে এত ভালো মেয়ে জুটছে, এটাই তো তোর ভাগ্য, তাই না? অবশ্য আমার মনে হয় না তুই মেয়েটাকে গুরুত্ব দিস বলে। আদ্র নিজেও উঠে দাঁড়ালো, বলল, আমি ওকে একদিনই নিয়ে গিয়েছি তোর কাছে, বেশ কয়েকদিন কিভাবে দেখেছিস তুই? জ্ঞান দিবি না আমায়। ফারজিন রেগে বলল, স্পষ্ট উত্তরে বলল, ও যেখানে কাজ করে ওই হসপিটালে সপ্তাহে 3-4 দিন আমায় যেতে হয় ওকে, ওভাবেই চিনি। তুই তো বোধহয় নিজের ওয়াইফের খোঁজও নিস না, নিলে জানতি। এতটুকু বলেই ফারজিন চলে গেল। আদ্র ভুরু কুঁচকাল। মিথি তার মানে এই শহরেই আছে, এখানে থেকেই কাজ করছে, এই জন্যই ওর এত দম্ভ এখন। তখন রাত 7:30। হিমেল রাস্তায় দাঁড়িয়ে আছে আইমানের জন্য, অথচ অনেকটা সময় দাঁড়িয়েও যখন আইমান আসলো না, তখন হিমেলই কল দিল, বলল, তোর আসতে কতটা সময় লাগে আইমান? আইমান ওপাশ থেকে জানালো, আটকে আছি আমি রাস্তায়, রাস্তায় গন্ডগোল হচ্ছে ভাই, ওই জন্য জ্যামে আটকে পড়েছি। কোথায় আছিস? আছি রাস্তায়, কিন্তু মারামারি হচ্ছে বোধহয় মোড়ের দিকের হাসপাতালের সামনে, আমি তার আরো আগেই আটকে আছি। হিমেল এক মুহূর্তও চুপ থাকলো না, ঘড়িতে সময় দেখলো। এই সময়টা মিথির ফেরার সময়ও। এতটা সময় দাঁড়িয়ে তো মিথিকে ফিরতেও দেখা গেল না। আবারও কাছাকাছি হসপিটালে বলতে মিথি যেখানে কাজ করে। দ্রুত শুধালো, মিথি যেখানে কাজ করে ওখানে? হুম, ওখানেই বোধহয়। হিমেল দ্রুত শুধালো এবারে, কল রাখছি, তুই আয়। অতঃপর দেরি করলো না, দ্রুতই সামনে দিয়ে যাওয়া খালি রিকশাটাই ডাক দিল, উঠে বসে জানালো হসপিটালের দিকেই যেতে।